গুড মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। রঞ্জিতা দুনিয়ায় স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হলো টুয়েসডে, মঙ্গলবার, আর তারিখ হলো আজকে 25শে নভেম্বর। তো ব্লগটা চলো আজকে এখান থেকে শেষ করছি, শুরু করছি। সরি, শুরু করছি। ছেলে গেছে এক্সাম দিতে। আর চলো কি রান্না করছি একবার দেখিয়ে দিই। আর আজকে দেখো, এই যে দেশি এটা খয়রা মাছ, এই যে মুখের কাছে একটা ছিট আছে না, এটাকে বলে দেশি খয়রা মাছ। বড় বড় একটা হয় খয়রা ইলিশ, ওটা না কিন্তু, ওটা ইলিশ মাছের মতন দেখতে, ওটা সেই টেস্ট হয় না যেটা এইটাতে টেস্ট হয়। একদম ইলিশ মাছের টেস্ট। আর এখানে অনেক বড় বড়, এই যে দেখতে পাচ্ছ গুটি আছে, অনেক বড় বড় সাইজের 500 চিংড়ি মাছ আছে। আর এটা হবে বেগুন একটা গোটা, আর আর্ধেক আলু দিয়েছি। আলু বেশি দেবো না, টেস্ট চলে যায় মাছের বেশি আলু সবজি দিলে। এটা করব আলু আর বেগুন দিয়ে ঝাল, টমেটো, কাঁচা টমেটো দিয়ে। আর এটা করব শিম, আর বেশি করে শিম অনেকটা এনেছিলাম, আর মূলো ছিল। সুন্দর করে সবজিটাকে লাল করে ভেজে, এই যে শিমটা বেশি রয়েছে, মূলো ওই 2-3টে মতো দিয়েছি, আর এই যে তলায় এখানেও আর্ধেক একটু আলু দিয়েছি। এই সবজিটাকে ভালো করে সুন্দর করে মচমচে করে ভেজে সর্ষে বাটা দিয়ে শিম দিয়ে করব। আর হবে লাউ দিয়ে ডাল। তারপর দেখা যাক আর কি হয়। একটু পটেটো ফ্রেঞ্চ ফ্রাই করব। আমার ছেলে তো আর ছোটো মাছ খেতে পারবে না, চিংড়ি মাছটা করেছি ওর জন্য চিন্তা করে, একটা ডিমের অমলেট করে দেবো। আর এই যে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই ছেলের চিন্তা করে, আর লাউ দিয়ে ডাল করব। হয়ে গেছে আমার কাঁচা টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে আলু বেগুন কষা। এই যে এক হাতে না ক্যামেরা ধরে নাড়াটা খুব মুশকিল হয়ে যায়। কেউ থাকে না গো আমার পাশে, কেউ না, কোনো দিন আমার ক্যামেরা কেউ ধরে হেল্প করে না, আমি একা ছাড়া। যেমন হয়েছে যে মাছের ঝাল, দুর্দান্ত হয়েছে। খয়রা মাছের ঝাল বেগুন আলু ধনে পাতা দিয়ে। এই হলো অসাধারণ 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 দুটো তরকারি, এত ভালো হয়েছে বন্ধু, কি বলবো। আর দিয়ে দেবো, এই হলো 500 গ্রাম চিংড়ি, সবই দিয়ে দিয়েছি। একটু দিয়ে দেবো এই যে কাঁচা সর্ষের তেল। অপূর্ব স্বাদ হয়েছে। রান্না বান্না সব শেষ, অনেকক্ষণ শেষ হয়ে গেছে, যদি বা কাজও হয়ে গেল সব। ছেলেকে এবার স্নান করে ঘুম পাড়াবো। যাই হোক, ছেলের আজকে এক্সাম শেষ হলো, খুব শান্তি লাগছে। আর একটা জিনিস হয়ে গেছে, একটা বড় সুখবর আছে, তোমাদেরকে বলছি একটু সবুজ সব বলবো। তো দুটো বড় বড় টেনশন মাথাতে হয়ে গেল। ছেলের পরীক্ষা শেষ, আর প্রত্যেকটা বিষয়তেও খুব খুব ভালো নাম্বার তুলেছে। মানে একটাতে তুলেছে 13, আর বাকিগুলোতে সব 14 তুলেছে। খুব ভালো নাম্বার করেছে। 15তে এক্সামের টেস্ট নিয়েছে, তো খুব ভালো টেস্ট। ওর এমনি মাথা ভালো, যারা জানে তারা জানে, বা ম্যামরাও বলে। ওকে ডাকতে যাচ্ছিলাম, যাই হোক ও খালি গায়ে বসে আছে, একটু রেস্ট করছে। তো পরীক্ষাটা শেষ হলো, আমি খুব শান্তি এবারে। আরেকটা বড় কাজ হয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি, ঠিক আছে? খুব বড় দুটো কাজ হলো, যেটা একদম মাথা এবার শান্ত আমার। ওকে কেন বলছি জানো, স্নান করে খাইয়ে দেবো, যে ও স্নান করে যদি খায়, আজকে ম্যামকে, ওর যেহেতু এক্সাম শেষ, ম্যামেরও একটু রেস্টের দরকার, ওরও একটু রেস্টের দরকার। তো আমি বলবো ম্যামকে যে দুদিন আসতে না, খুব চাপে ছিল ছেলেটা আমার। যে টাচউট এরকম ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমার ছেলে তার আগে অবশ্য জ্বরে পড়ে গেছিলো, সেই জন্য স্কুলে যেতে যেতে টানা একদম এক্সাম ছিল, যে ওর একটু টাচউট, যে একটু শরীর খারাপ হয়নি। তো বক্তব্য হচ্ছে যে ওই জন্য ম্যামকেও একটু ফোন করে বলে দিই যে আর দুদিন আসতে হবে না। আর ছেলেকে স্নান করে খাইয়ে দাইয়ে, সব তো কাজ হয়ে গেছে, 2:15 বাজে। ছেলেকে ভালো মানে সুন্দর করে স্নান করিয়ে পরিষ্কার করে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে ও ঘুমালে তারপরে মানাই, আমাদের সব রান্নাঘরেরও সমস্ত কাজ হয়ে গেছে। আর মানাই আর আমি যাবো জিম করতে, শান্তিতে জিম করবো। বাবান যখন ঘুমিয়ে পড়েন, আমরা শান্তিতে জিম করি। আর ওর বাবাকেও খেতে দিয়ে দেবো, ওর বাবা আগে খেয়ে নিক। আমি তো করলাম ওই যে অনেকদিন ছোটো মাছের অ্যাকচুয়ালি ঝাল খাইনি, ভাজা খাই, তো আজকে ইচ্ছা হলো। আর এরকম প্রত্যেকটা তরকারি হয়েছে বন্ধু, কি বলবো। তো অপূর্ব আমার নিজের হাতে রান্না না, মানে আমি নিজেই একটু অবাক হই। যাই হোক, তো ওই খয়রা মাছের ঝাল, অনেকদিন খাইনি, খয়রা মাছের ঝাল করলাম। খয়রা মাছ যেহেতু করেছি, তো ছেলে কী দিয়ে খাবে, ওর জন্য ডিম সিদ্ধ করে রেখেছি। আর করেছি হলো তোমার চিংড়ি মাছ, পুরো 500 বড় বড় চিংড়ি, সবটা দিতে দেখলে শিম মূলো সর্ষে বাটা দিয়ে, ওই তরকারিটাও দুর্দান্ত হয়েছে, মানে এক কথায় অসাধারণ। আর করলাম লাউ দিয়ে ঘন করে ডাল, আর ওর জন্য ডিম সিদ্ধ আছে, এই হলো। ও সরি, পটেটো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি।
ওর মধ্যে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, একটু সামান্য 2-4টে চিনির দানা, গোলমরিচ গুঁড়ো দিয়ে, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তোকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। প্রথমে নুন দিয়ে চটকে ধুয়ে নিলে না জলটা একটা মার মতো আলু থেকে বেরোয়, তো মচমচে হয় বেশ আলুটা ভাজা। তারপরে আমি আবার নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে মাখানোর পরে আর আমার যে মিক্স হার্বস রয়েছে ওই মিক্স হার্বস দিয়ে, হার্বস যে মানে একটা আমার ওই পাস্তাতে দিই, ওটা মিক্স হার্বসটাও ওর মধ্যে একটুখানি দিয়ে নামিয়ে নিয়েছি। আমি এক কথা কিন্তু দুবার করে রিপিট করি, এটা আমার আদাত অভ্যেসে পড়ে গেছে, অভ্যেসে, বাজে অভ্যেস। জুস নিয়ে চলে এসেছি, ছেলেকে জোর করে বললাম যাও সানে যাও, এই দেখো যেটা আমি রোজ খাই আর খাই এবং খুব ভালো আছি, আমার শরীরটা খুব ভালো আছে। তোমরাও শুরু করে দাও যদি না শুরু করে থাকো, আমি সবার ভালো চাই তাই বলছি। চল জুসটা খেয়ে নিই তাহলে। গুড আফটারনুন বল আমার বন্ধুদের। চুলটা কাটতে হবে, চুল ফ্রেশ হয়ে গেছে, স্নান করিয়ে দিয়েছি। বললো আমাকে ডিম সিদ্ধটা আগে দিয়ে দাও, আমি একটু খাই, তারপর ফল জুস খেলো, ফলের জুস খাওয়ালাম, খাইয়ে এখন রেস্ট করছে। গরম জল দিয়ে আগে গার্গিল করিয়েছি, গরম জল খায়, গরম জল দিয়ে গার্গিল করে, বেটাডাইন দিয়ে গার্গিল করাই, তারপরে স্নান টান করিয়ে ভালো করে এখন বলছে আমার তো এক্সাম শেষ, আমাকে একটু ফোন দেবে। বললাম ঠিক আছে নাও, একটুখানি দিলাম, যতক্ষণ ও বেশিক্ষণ জেগে থাকতে পারবে না, স্কুলে গেছে বলে যতক্ষণ খেলছে খেলুক, তাই না, তাহলে আমি আমার অন্য কাজ হয়ে যাবে। ঠিক আছে, তোমার খিদে পেলে বলবে কিন্তু তাহলে। ডিম সিদ্ধ খেলো, ফলের জুসটা খেলো, ঠিক আছে একটু রেস্ট করো, তাড়াহুড়ো নেই যে তাড়াতাড়ি ঘুমাও তাড়াতাড়ি ওঠো, ম্যাম আসবে। ম্যাম ওকে বলে দিয়েছে, ম্যামকেও বারণ করে দিয়েছি, ঠিক আছে এখন 2 দিন রেস্ট। জিম করে উঠলাম, এখনো কমপ্লিট হয়নি, পুরো পাক্কা 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট লাগে, আর একটুখানি বাকি, আর 10-15 মিনিট মতো বাকি। দেখো চুল ভিজে, দেখো তাও পাখা বন্ধ এই শীতকালে, তাও তো গা দেখাতে পারছি না, ঘেমে পড়ছে একদম, জ্বর হয়ে দুজনেই আছি, মানা আর আমি। দেখছো ভিজে, এইসব চুল একদম ভিজে, টপ টপ করে জল পড়ছিল, বুঝলাম, এই দেখো বুঝতেই পারবে যে ভিজে, এই যে ভিজে কি অবস্থা। শেষ হলো, ঘামটা দেখো খালি, পাখা বন্ধ শীতকালে, ঘাম দেখো খালি। দেখছো ঘাম সব বেয়ে পড়ছে, চুল ফুল সব ভিজে কাঁধে লেগে গেছে, এই দেখো। হ্যাঁ দেখো ভোর দিয়ে পড়বে, চাটিখালি খেলা, চাটিখানি খেলার কথা নয় বন্ধু, এই দেখো এই পড়ছে এই পড়ছে এই পড়ছে, দেখাতে পাচ্ছি প্রচুর, তাও তো মুছে নিচ্ছি বারবার, নয় ঠান্ডা লেগে যাবে। এই শেষ করলাম, ছেলের খাওয়া দাওয়া হয়েছিল মাঝখানে একবার, তারপর টানা করলাম, এখন বাজে 3:30 এবারে গরম জলে শাওয়ার নেব। ভাত তো খাচ্ছি না, না খাওয়ার মতন, আমার জন্য আলাদা ডাল পেঁপে সব সেদ্ধ থাকে, সবসময় টক দই এগুলোই খেয়ে বেঁচে আছি। নামমাত্র ভাত খাই না একেবারে না, ওই যে একটা এরকম বড় বড় যে চামচ আমরা কিছু খাই না, যে চামচের সাইজগুলো হয় মোটামুটি, ওই চামচের সাইজের 2 চামচ হয়তো থাকে ভাত। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধু বান্ধব, গুড 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 ইভিনিং। তোমাদের তো সুখবরটা দেওয়াই আছে, আর একটা সুখবর আমি সারপ্রাইজ করে, মানে আজকে একটা শুভ ভালো দিন, সেটা সারপ্রাইজ আমি রেখেছিলাম, তো তোমাদেরকে সন্ধ্যেবেলা বলবো ভেবেছিলাম, কিন্তু সকালবেলা একবার বলাটা উচিত ছিল, বলতে ভুলে গেছিলাম। আজকে আমার হাজবেন্ডের বার্থডে, তো ও জানে না সেটা, আমরা সারপ্রাইজ রেখেছি, কেক নিয়ে এসেছি, কাটবো, ওকে ফোন লাগাচ্ছি, দেখবো কি বলে। ঠিক আছে দাঁড়াও ফোনটা লাগাই, তো ও জানে না, ফোন লাগিয়েছি স্পিকারে, এই যে ও আসলে ও জানেই না, খুদ ঘাটে গেছে। হ্যালো, কি করছো মনি? কি গো, মানার থেকে তোমার ফোন?
হ্যাঁ, মানে আমারটা দিয়ে ইয়ে করছি, রিলস করছি, তাই জন্য। তুমি কোথায় আছো? আমি কুদঘাটে, বন্ধ তো। আমি এইদিকে এসেছি, সেই খালপাড়ের দিকে, গঙ্গাপাড়ে। কুদঘাট পুরো বন্ধ। আচ্ছা, তুমি একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি আসো। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, রাখলাম। আমার ফোনে ব্যালেন্স রয়েছে, আর মানার ফোন দিয়ে কোনোদিন ফোন করা হয় না, আমার ফোন দিয়ে ওকে ফোন করা হয়। তাই জন্য জিজ্ঞেস করছে কি ব্যাপার, হঠাৎ করে তোমার ফোন দিয়ে না মানার ফোন দিয়ে ফোন করছো। আমি তাই বললাম যে মিথ্যে মিথ্যে কথা বললাম, আমরা যে ভিডিওটা শ্যুট করছি ওকে পরে দেখাবো না, যে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে নালে। আর হ্যাঁ, যেটা বলার ছিল তোমাদেরকে, সেটা আমি ও আসলে দেখাচ্ছি। কোথায় রেখেছিস বাবা, কাগজগুলো তুলে দিয়েছিস? হ্যাঁ, কাগজ পুরো প্যাকিং করে দিয়েছিস? বললাম দেখাবো একটু আমার বন্ধুদেরকে। এগুলো দেখায় না, এগুলো কেউ দেখিয়েছে এখনো? যাই হোক, ওগুলো আইডি প্রুফ বলে সবাই তো আর একেবারে, হয়তো আমি উল্টো করে দেখাতাম তোমাদেরকে, সিধা করে দেখাতাম না। কেউ দেখায় না নিজের মানে যে কোনো আইডি প্রুফ, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, বা কোনো ভোটার কার্ড হোক। হ্যাঁ, স্ক্রিনশট তোলা যায়, তাই হ্যাঁ, দেখানোটা ঠিক না, একদমই দেখানোটা ঠিক না এসব জিনিস। তো সেই কারণে যে সুখবরটা সন্ধ্যে থেকে তোমাদেরকে বলবো বলছিলাম, সেটা হলো এটাই যে আমার ননদরা ফোন করেছিল। আমার ননদ, আমার শাশুড়ি ননদকে দিয়ে ফোন করিয়েছিল। আমার ননদ আমাকে অনেকবার ফোন করেছে, প্রায় দুদিন ধরে 2-3 বার মতন তো ফোন করেছেই। বললো বৌদি এরকম এরকম এই ব্যাপার। তো আমাকেও একটা লিস্ট পাঠিয়েছিল, যার মধ্যে এদের পুরো, আমার হাজব্যান্ডের পুরো ফ্যামিলির সবার নাম রয়েছে। মানে ঠাকুরদা থেকে শুরু করে, ঠাকুমা থেকে শুরু করে, জ্যাঠা জেঠি, কাকা কাকি, ভাই, যত সবার ঘরে ভাই বোনেরা রয়েছে, সবার লিস্টে নাম মানে রয়েছে। ও ঠাকুমা দাদুরও রয়েছে। তো আমি মানাকে সেটাই বলছিলাম যে মানা তুই টেনশন করবি না বাবা। মানা খুব টেনশন করছিলাম যে তুমি তো এখন ছোট, তুমি এসব ব্যাপারে বোঝো না। কারণ দেখো, তোমার বাবাকে একটা ভালো বাড়ি দেখে, নিজস্ব ওরকম জায়গায় একটা বাড়ি হওয়া, সেটা ওর বাড়িও ওখানে, আর ওপারে হলো আমার বাড়ি। মাম্মা একটু এসিটা বন্ধ করে দে, ঠান্ডা লাগছে। তো এই পারে আমার নিজের বাড়ি, ওরও ওই পারে নিজের বাড়ি। তো আমরা হলাম এক জায়গায় ছেলে মেয়ে, আর ও একটা রাস্তার ছেলে নয়, বা আমাদের আউট অফ ক্যালকাটার, মানে ক্যালকাটার বাইরের ছেলে নয়। তোমার বাবার একটা ভালো বাড়ি, ভালো জায়গা, ভালো সুন্দর একটা জায়গার ছেলে। আমিও একটা সেরকম প্রপার টালিগঞ্জের মেয়ে, ও প্রপার টালিগঞ্জের ছেলে। তুমি একটা ভালো জায়গায় জন্ম হয়েছো। তোমার বাবা কোনো, মানে কি বলবো, যাকে বলা হয় উদ্দুর খিদিরপুর নয়, একটা পরিচিত বেশ পেহচান রয়েছে, ওকে লোকে খুব ভালোভাবে চেনে এবং খুব ভালোবাসে। আমার শ্বশুরবাড়ির ভালো নাম ডাক। হ্যাঁ, তো এটাই বলার ছিল। সেই জন্য আমার মেয়েকে বলছিলাম তুমি লোকের কথা ঘাবড়াবে না। তোমাদের যা পরিচয় আছে, তোমার বাবাকে যা লোকে চেনে, তোমার যা পরিচয় পত্র রয়েছে তোমার খানদানের, তো কোনোদিনও এসব নিয়ে ঘাবড়াবে না। আইডি প্রুফ নিয়ে আমিও ঘাবড়াচ্ছিলাম না, আমার কোনো ঘাবড়ানোর ব্যাপারই ছিল না। কারণ আমি জানি আমার হাজবেন্ডের সব কিছু আছে। ও ভোট দিত, ওর হয়ে গেছিল, আমার হয়নি আগে, ওর ছিল, ও ভোট দিত, ওর সব কিছু রয়েছে। শুধু ভোটার কার্ডটা হারিয়ে গিয়েছিল ওর। তো সব কিছু আবার ঠিকঠাক, যেহেতু ওর নামে ওই কি আসতো, স্লিপ আসতো, ভোট দেওয়ার আগে যে স্লিপটা আসে, ওটা ওর আমাদের শ্বশুরবাড়ির ওখানে আসতো। আমার শ্বশুরবাড়িতেও এসছে, যাদের কাছে, আমার মাসি শাশুড়ির কাছেও আসতো। আর মানে ওখানে ওর নামে স্লিপ আসতো। সো আমার মাসি শাশুড়ি, আমার শাশুড়ি কালকে নিয়ে গিয়ে আমাদেরকে সবার নামে, আমাদের 3 জনের SIR হয়ে গেছে। আমরা ফর্ম হাতে পেয়ে গেছি, সব অল ডান। কারণ ও অলরেডি আগে থেকে ভোট দিত, আর সেই স্লিপ সমস্ত কিছু মানে প্রমাণপত্র ছিল আর কি। আর ওর থেকে তো আমার আর আমার মেয়ের, আর ডেফিনেটলি ওর বার্থ সার্টিফিকেট রয়েছে মানায়ের। তো ওর জন্য আর আমাদের প্রবলেম হয়নি। তো এটাই হলো বড় সুখবর। একটা টেনশনের কাজ ছিল যে SIR হয়ে গেছে। খুব খুব নিশ্চিন্ত, মানে কালকে থেকে প্রচুর লাফালাফি করছিলাম। সেটা যদি আজকে হতো, আজকে বেশি আরও লাফাতাম। তো কালকের ব্যাপারটা, কালকে অনেকটা একটু মানে বাবানের স্কুল ছিল, পরীক্ষা ছিল, তারপর রাত হয়ে গেছিলো বলে আর বেশি ব্যাপারটা বাড়ালাম না কালকে। ওই জন্য কালকে থেকে অনেক, আমার বরের পুরো মাথা শান্ত। ও একটু হলেও টেনশন করছিল, যেহেতু কার্ডটা হারিয়ে গেছিলো। তারপরে আবার ও নিজেও বলছিল যে আমি বেশি না, আমি যদি একদিনের জন্য সময় বার করে যাই হয়ে যাবে। আর বলতে না বলতে এই হলো নিজের লোক। সত্যি কথা বলতে গেলে এই হলো নিজের লোক। আমাকে ভালোবাসুক না বাসুক আমার সত্যি কোনো যায়ও আসে না। আর আমার এটা ভালো লাগলো যে না, বিপদের সময় যাই অভিমান রাগ সব এক সাইডে রেখে, যে আসল পরিবার হবে, আসল মা বাবা, মানে
সত্যটা মায়ের রূপ পালন করবে বা সাচ্চা বা মনের দিক দিয়ে ভালো একটা মা হবে, যে সন্তানের জন্য অন্তত কিছু না জীবনে করতে পারি, কমসে কম আমি পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আগে যেন এদের পরিচয়পত্র, যাতে আমি পৃথিবী মানে ছেড়ে যখন চলে যাব এদের যেন কোনো কিছুতে অসুবিধা না হয়, বিশেষ করে পরিচয়পত্র নিয়ে, আইডি প্রুফ যেটাকে বলা হয়, আইডেন্টিটি। ঠিক আছে? তো সেই কারণে যে ওর মা যে একটা মানে মূর্খ মানুষ হয়ে অশিক্ষিত, সত্যি করে সব কিছু অন্যদিকে রেখে যে আমার নাতি পুতি বৌমা ছেলে সবার যে এই জিনিসটা ভালো চেয়েছে, আর আমার ননদকে দিয়ে ফোন করিয়েছে, আমার ননদ আমাকে বারবার ফোন করেছে, অনেকবার কথা হয়েছে, সব কিছু ডিটেলসে বলে আমার কাছে পাঠিয়েছে, লিস্ট পাঠিয়েছে যে দেখে নাও আমাদের পুরো যে খানদান, যে আমাদের যে সবাই যে ভোট দিয়ে আসছে আমাদের সবাই ফ্যামিলির, তো সবার নাম রয়েছে আমার কাছে, সেই লিস্টটা রয়েছে, আমি পারলে তোমাদেরকে কখনো দেখাবো। ঠিক আছে? তো এই হলো কথা। তাই জন্য বললাম SIR হয়ে গেছে, আমাদের কোনো টেনশন নেই। আর আমি মানাকে একটাই কথা বলছিলাম, তোর বাবা কি মানে বিহার থেকে এসছে বা উড়িষ্যা থেকে বা পাঞ্জাব থেকে, কোথা থেকে এসছে, যে ওর তো পূর্বপুরুষ এখানে, ওর বল আমার বল, তা তোর চিন্তা কিসের? আমরা কি এখান থেকে এসেছি যে আমাদের ভয়? এখান থেকে যেখান থেকে এসে মানে আমাদের দাদু ঠাকুরদা ঠাকুমা সব এখানে, তো আমরা মানে কিছু বলার নেই। যাই হোক, মানে আগে বলে না, সেই মানাকে আমি একটাই কথা শিক্ষা দিই, তুমি কাকের পেছনে দৌড়াবে না কখনো আজকের পর। মাম্মা যখন রয়েছে, মাম্মা যখন আমাকে সামলানোর কেউ ছিল না, আমাকে বুদ্ধি দেওয়ার কেউ ছিল না, আমি পাই পাই করে আমার ছেলেপুলেকে ভদ্র শিক্ষাটুকু দিই এবং ভালো বুদ্ধিটা দিই। এটাই বলি যে আগে যদি তোমাকে কেউ ভড়কায়, কোনো কথা বলে, ভয় দেখায়, বা যে কোনো জিনিস নিয়ে ছ্যাবলামো করে, বা তোমাকে জেনে বুঝে তোমাকে এমন একটা কথা বলছে যে তুমি টেনশনও করছো, তুমি কষ্টও পাচ্ছ, তোমার মা বাবার ওপর কি তোমার ভরসা নেই? বিশেষ করে তোমার মা। আর ওর বাবা মুখ দিয়ে কথা বলে কম, যখন স্ট্যান্ড নেয় ঠিক জায়গায়, ছ্যাবলামো করে না, ও ছ্যাবলামো করে না, ও ফালতু কথা হয়তো ঝগড়া অশান্তি বিবাদ পছন্দ করে না করাটা, বা আমাকে কোনো বিষয়তেই ওই মেয়ে ছেলেদের মতন বউকে কিছু ভরকাবো, ওই জিনিসটা আমার বরের মধ্যে নেই। কিন্তু ও যেখানে আসল কাজ করার, ও ঠিক মুখ বন্ধ করে সেই কাজটা করে, মুখ দিয়ে বক বক করা পছন্দ করে না। আমার মেয়েও একটু ওরম টাইপের আছে। তা আমার মেয়েকে বললাম, তুমি ঘাবড়াচ্ছিলে কেন? তোমাকে আমি জন্ম দিয়েছি তুমি ইসেতে টলিগঞ্জ বেল্টে, আর তুমি ভয় পাচ্ছ? তোমার মার বাড়ি, তোমার বাবার বাড়ি, সব বাড়ি। তাহলে চলো আমার বর আসুক, তারপর তাহলে কেকটা কাটবো। আর আমার ছেলেকেও তো তোমাদেরকে বললাম যে আমার ছেলে কত ভালো নাম্বার তুলছে, ওর পরীক্ষা শেষ, ও খুব ভালো নাম্বার তুলেছে, তোমরা এভাবে আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো। আর হ্যাঁ, ওইটাই তো বল, ওর এক্সাম শেষ, SIR হয়ে গেছে, আমার হাজবেন্ডের বার্থডে, তিনটে সুখবর, সব কমপ্লিট, সুন্দর কেক নিয়ে আসা হয়ে গেছে। যখন ও আসুক তারপরে, ও জানে না কিন্তু, ওর মনেই নেই। আর আর কি বলতো, আর একটা কথা বলার ছিল, যে আমরা তো হ্যাঁ জুম্মা এখানে এসেছি, তাই না? 5টা বছর হবে এখানে বাড়ি করে এসেছি, বা হয়তো এখানে ওখানে দুটো একটা বাড়িতে ভাড়া থাকতে হয়েছে। কিন্তু বক্তব্য হলে আমি আমার মেয়েকে বলি, তুমি যে জায়গায় জন্ম, বা আমি যে জায়গায় জন্ম, বা তোমার বাবা যে জায়গায় জন্ম, তুমি যে জায়গায় জন্ম, তোমার যেভাবে করে পারবারিশ হয়েছে, তোমার পেছনে 4টে বডিগার্ড থাকতো রীতিমতো, তোমার বাবার বন্ধু বান্ধবরা, তোমাকে একটা মাটিতে পা পড়তে দিত না। ওই জায়গাতে তুমি জন্ম কর্ম বেড়ে ওঠা, তুমি জানো ওই জায়গাতে, আমি মেয়েকে বলি, ওই জায়গাতে লোকে সোচ পৌঁছাতে পারে না, যে জায়গায় আমার শ্বশুরবাড়ি, বা আমি বিয়ে করে গেছি, বা আমি বড় হয়েছি টলিগঞ্জ বেল্টে, আমার বর বড় হয়েছে, ও জন্ম হয়েছে, তো ওখানে লোকে ভাবতে পারে না। আর আমাদেরকে লোকে বলতে আসবে যে এই আধার কার্ড করো, আই কার্ড করো, নাহলে কোথায় চলে যাবে, এই দেশ ছাড়া হয়ে যাবে। সত্যি তাই নাকি? হ্যাঁ, আমি তো এতটুকুও ঘাবড়াইনি, একটুও না, আমার একটু এক ফোঁটাও টেনশন হয়নি। জিসকা দোস্ত হয় উপরওয়ালা, উসকো দুশ্মন কেয়া মারেগা, আমার একটাই বলার আছে। হ্যাঁ, কি বোকা বোকা কথা। আমরা কি আর এখনো সেই 15-16 বছরের বাচ্চা আছি? ওখানে লোকে একটা পা রাখার আগে 10বার চিন্তা করবে, জায়গা কিনে একটা ফ্ল্যাট কিনে দেখাক, ওই জায়গাতে একটা ফ্ল্যাট কিনে দেখাক। কিছু বলার নেই আর। আর একটা কথাই বলবো, সমাজ দরকেলে ইশারা কাফিয়ে, শুধু একটাই কথা বলবো, কেউ ঘাস খেয়ে বড় হয়েও না প্লিজ। ভাত খাচ্ছ তো, ঘাস তো খাচ্ছ না, তো একটু বুদ্ধি খাটিয়ে, একটু মাথা শান্ত করে, একটু বিবেচনা করে, একটু মাথা শান্ত করে, একটু ভেবে, আমার মনে হয় এই যে আমাদের বয়সটা, এই সময়টা কাজ করাটা, মানে ভেবে চিনতে পা ফেলা, কাজ করা, ফুককে কদম রাখা খুব জরুরি, এবং খুব ভেবে চিনতে মানে চলো, এবং কারোর সাথে মেশার হয় না। আমি তো একদমই সব পছন্দ করি না, সত্যি বলছি মন থেকে, আমার
কার কি পছন্দ, কে ব্যস্ত, কে লাইফে কি করছে, কে কতটা ব্যস্ত, আমার এসব জানার প্রয়োজন নেই। আমি কতটা ব্যস্ত বাচ্চা কাচ্চাকে নিয়ে, আমার সংসার নিয়ে, আমার বাচ্চার পড়াশোনা নিয়ে, সেটা আমি একমাত্র জানি। আমার মানে কোনো মানুষকে আমার এক্সপ্লেন করার দরকার পড়ে না, আর দরকার নেই। আমি এইটুখানেই জানি যে আমাকে যদি কেউ বলে আমি না তোর সাথে মিশতে চাই না, ও রিয়েলি আমি কি মিশতে চাই সেটা আগে জানতে হবে না? আমার মনের কথাটা জানতে হবে। এক্সকিউজ মি, আমাকেও তো জানতে হবে আমার কথাটা যে আমি চাই কিনা। তো ওরকমই ব্যাপারটা। এসছে আমার বর, এসছে দোকান থেকে। কই আসো, চোখ বন্ধ করো, চলো দরজা খুলো। হ্যাপি বার্থডে টু ইউ। আমি খেয়ালই নেই। হ্যাপি বার্থডে টু ইউ। মামা বল, আগে তার কেক কাটি। আমার মনে ছিল। থ্যাংক ইউ মামা। চলো কেকটা কাটো, তোমার মনে ছিল না? না না একদম না। সব থেকে বেশি, আমার থেকেও বেশি সত্যি কথা বলতে গেলে আমি 3 দিন আগে মনে করেছিলাম, আজকে মানা মনে করেছে, স্রেফ মানা। এই হলো টুটুর কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমার এটা আমার মনির জন্য নিয়ে এসেছি। মানা আমার বউ, আমাকে একটুখানি দাও। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। बार बार ये दिन आए, बार बार ये दिन गाए, तुझे हजारों साल है ये दिल की आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। হ্যালো। हैप्पी फैमिली, हैप्पी फैमिली, हैप्पी फैमिली। আমার সোনা বর, আমার সোনা বর। খাও কেক খাও, আমি হাতটা ধুয়ে আসি, একটু দাঁড়াও। আমার নিজের লোকেদের জন্য আজকে তো বার্থডে, এত কিছু দেখলে সবকিছু নিয়ে, আর SIR নিয়ে সবকিছু নিয়ে ভীষণ আনন্দ। তার মধ্যে একটা দুঃখ ছোট্ট করে যেটা বলি, আমার নিজের খুব রক্তের কাছের লোকের কাছে আমাদের প্রত্যেকটা মানুষ, মানে আমাদের পরিবার, মানে আমরা 4 বোন এবং আমার মা বাবা নিয়ে আমরা 6 জন। আমার আরেক বোন ছিল, মারা গেছে। খুব শর্ট ফর্মে বলছি কথাটা। তো আমাদের সবার রেশন কার্ডটা আমার পরে যে আর কি, তার কাছে কি করে প্রত্যেকজনের রেশন কার্ড, বাবারটা ছাড়া আমাদের 4 বোনের আর আমার মায়ের, সেই রেশন কার্ডটা তার হাতে, মানে আমার পরে যে হয়েছে তার কাছে কি করে পৌঁছেছে আমি জানি না। সে একদিন, আজ থেকে 15 বছর তো হয়েই গেল, 15 কি 17 বছর মতন হবে, 16-17 বছর হবে, তালবাগানে সে বাড়িতে থাকতো। আমি এই জন্য বলছি যাতে নিজের লোকেদের একটু ভুলটা ভেঙে যায়, বা আমি তো নিজে কথাগুলো পৌঁছাতে পারছি না, যদি তারা দেখে থাকে যেন একটু বোঝার চেষ্টা করে ব্যাপারটাকে শান্ত মনে, বা একটু ভেবে দেখলে ভালো হয়। তো ব্যাপারটা হলো, আর যদি পাই না পাই সেটা আমার কপাল, আর কি করা যাবে। আমি এটা নিয়ে অশান্তি একদমই চাই না, বা আমি তো চাই না, আমি যাবই না। ইস বাবা, মানে ওই পচা গুয়ে ইট মেরে নিজের গা গন্ধ, ইম্পসিবল, আর না। তো ব্যাপারটা হলো যে আমি আমার রেশন কার্ডটা 15-16 বছর আগে আমাকে বললো, এই দেখ সবার রেশন কার্ড, আমি সবারটা সবাইকে দিয়ে দিয়েছি, মায়েরটা নিয়ে নিয়েছি, আমরা সবাইকে দিয়ে দিয়েছি। বললো হ্যাঁ সবারটা সবাইকে, নিজের থেকে বললো, আমি জানতাম না, কিন্তু বললো যে সবারটা সবাইকে দিয়ে দিয়েছি, আমার কাছে রাখা। তা আমার বক্তব্য প্রথম কথা যে ওর কাছে সব কটা রেশন কার্ড যাবে কেন, ও তো ছোট, আমরা বড় ছিলাম, আমি বা আমার বড় দিদি, তাদের কাছে কেন ওটা দায়িত্ব দেওয়া হয়নি, তার কাছে গেল কেন? রেশন কিন্তু আমি তুলতাম, 4টে বলো 5টা বলো, ভোরবেলা লাইন দিয়ে রেশন তোলা, ওই কার্ডকে আমার হাত, সবকিছু রেশনের দায়িত্ব আমার হাতে ছিল, আমিই তুলতাম ভোরবেলা কেরোসিন তেল বোতল দিয়ে লাইন দিয়ে, যখন তেল পাওয়া যাচ্ছে না বা ব্ল্যাক হচ্ছে বা ডবল তেল পাবো, এইসব নিয়ে অনেক আমি খেটেছি। বক্তব্য হচ্ছে যে সেই রেশন কার্ডটা সবাইকে দিয়ে দিল,
দিয়ে দেওয়ার পরে আমাকে বলে তুই পারবি না গুছিয়ে রাখতে, তুই খুব অগোছালো, কোথায় হারিয়ে ফারিয়ে ফেলবি, আমার কাছে থাক, আমি যত্নে রাখি সব জিনিস, আর আমার কাছে জীবনেও কোনো জিনিস আজ পর্যন্ত হারাইনি, তো তোরটা এই যে আমি রাখলাম, আমি কিন্তু দেবো না। প্রথমে এরকম করে বলছে আমি কিন্তু দেবো না। আমি না অতটা বুঝতে পারিনি ব্যাপারটা, তা আমি বললাম ঠিক আছে, আমি সিম্পলি ব্যাপারটাকে নিয়েছি লাইটলি, নিজের লোক হয় ক্যাজুয়াল নিয়েছি, রক্তের জিনিস বলে কথা, তা আমি মানে অবিশ্বাস করি কি করি। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তোর কাছে তাহলে রাখ, তোর কাছে তাহলে রাখ, আমার যখন মনে হবে আমি নেবো ওখানে, আমি এখন তাহলে আর নেবো না। ওরও দেওয়ার ইচ্ছা নেই, মানে ঠিক এমনি করে বললো আমি কিন্তু এখন দেবো না, আমার কাছে থাক, তুই হারিয়ে ফেলবি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো আজ 2 বছর আগে 3 বছর আগে আমি অনেকবার কার্ডটা চেয়েছি যে সবাইকে দিয়েছি, সেবার আমার কার্ডটা দে। কিসের কার্ড? কোনো কার্ডই আমার কাছে আসেনি, কোনো কার্ডই আমার কাছে নেই, ঠিক, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে ভালো করে। কিসের কার্ড? কার কার্ড? কোনো রেশন কার্ড আমার কাছে আসেনি, নেই। একটা মানুষ যখন সে মানছে বা সে সবাইকে দিচ্ছে, এবং পরিবারের সকলে সবাই জানে যে হ্যাঁ রেশন কার্ড সে সবাইকে দিয়েছে, তার কাছে ছিল, সে আমারটা দিচ্ছে না বা আমারটা নিয়ে একটা মুখের মধ্যে একটা ক্রিমিনালি ব্যাপার, একটা ছল বল কল কৌশল ব্যাপার, মানে চিটিংবাজি করছে আমার রেশনটা নিয়ে, পুরো মুখে বুঝতে পারছি যে আমাকে জেনে বুঝে দিতে চাইছে না। আমার কপাল নিতে পারবে না, কিন্তু আমার এই একটা রেশন কার্ডের জন্য আমার কপাল নেবে না। দুঃখ এটাই যে নিজের মানুষ, রক্তের মানুষ, ঝামেলা অশান্তি সব হয় নিজেদের মধ্যে, কিন্তু এতটা ক্রিমিনালি ব্রেন হতে পারে এটা সত্যি আমার জানা ছিল না, বা আমি জানি না, বা আমি হয়তো পারতাম না, বা আমি পারবো না। হাজার কথা বলি আর নাই বলি, অন্তত কারোর এত বড় ক্ষতি আমি করতে পারবো না। আমি সেটা বাবাকে ফোন করেছি, বাবা আমাকে ফোন করে, আমি বাবাকে ফোন করি না। বাবাকে আমি এইসব কথাগুলো বলছিলাম, তো বাবাকে আমি কখনোই বলিনি, কোনো দিনের জন্য বলিনি বাবা তুমি কাউকে ফোন করে বলো বা কিছু। বাবা নিজের থেকে ফোন টোন করে কাকে কি জানিয়েছে আমি জানি না, আমি সত্যি এখনো অব্দি জানি না। তো আমি একটাই কথা বলবো, যদি রিঙ্কুর মা মূর্খ হয়ে এই আসল কাজে এসআইআর করার জন্য আমাদেরকে সবকিছু ভুলে, সে মানুষটার সাথে আমার কথা হয় না, তারপরেও আমার ননদ আমার শাশুড়ি মিলে তারা হেল্প করে এই কাজটা যদি আমাদের জন্য ভালো চাইতে পারে, তো আমার মনে হয় একটা সন্তানের জন্য মঙ্গল চাওয়াটা একটা মায়ের এটা কর্তব্যের মধ্যে পড়ে। আর জাস্ট এই একটা ছোট্ট কথা যদি আমি সন্তানকে বলতেই না পারলাম, তা আমি ওর মা হলাম কি করে যে আমি সন্তানকে ভয় পাই? জাস্ট একটাই কথা, যে সবাই সবারটা পেয়েছে, সে কেন পাবে না? দাপট দিলে বাবা মা বেঁচে আছে, বাবা মা বেঁচে থাকাকালীন আমার রেশন কার্ডটা হাফিস করে দেওয়া হচ্ছে। আমার রেশন কার্ডটা একটা আইডি প্রুফ মানুষের জীবনের, কত বড় একটা জিনিস সেটা গভর্নমেন্টের, সেই জিনিসটাকে হাফিস করে দেওয়া হচ্ছে, আর সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। সেই কথাটা তুললে পরে আমি খারাপ, বা আমি জানি না আমি পাবো কিনা। এসআইআর তো আমার হয়ে গেছে, কিন্তু বক্তব্য হচ্ছে রেশন কার্ডটাও মানুষের লাইফে জরুরি। রেশন কার্ডটা থাকলে কি হয়, নিজেরটা দিয়ে বাচ্চা কাচ্চাদের হয়ে যায়, তাদেরও আবার তাদের বাচ্চা কাচ্চাদের হয়ে যাবে। তো এই জন্যই এসব জিনিসগুলো রাখা ভবিষ্যতের জন্য। তো আমি কিন্তু পাইনি, বা আমি যদি না পাই, আমার কোনো অশান্তি না ঝগড়া, বাবাকে বলেছি যে এইসব নিয়ে কোনো বাড়াবাড়ি কিন্তু করবে না, কোনো বাড়াবাড়ি না। আমি কিন্তু না পাই না পাবো, কিন্তু বক্তব্য হচ্ছে আমি এটা একটা এত বড় একটা জিনিস, আমার গার্জিয়ানরা বেঁচে থাকাকালীন আমার সাথে কথা বলুক না বলুক কোনো যায় আসে না, কিন্তু এই একটা সাধারণ কথা কাজ যদি রিঙ্কুর মা মূর্খ হয়ে তার মাথায় আসতে পারে, তাই সাধারণ একটা কথা তার অবধি কেন পৌঁছাবে না, যে সবারটা পেয়েছে সে কেন তারটা পাবে না, কেন পাবে না? এই হলো বক্তব্য, জানানো ছিল তোমাদেরকে। যাই হোক, খুশির দিনে আর এসব বাড়াতে চাই না, যদি না পাই না পাবো, আমার কপাল সেটা। যদি আমার সাথে মানে একটাই কথা বলতে চাই যে আমি তো সবার ভালো করেছি, আর কত ক্ষতি আমার, আর কত ক্ষতি সবাই করবে, আর কত ক্ষতি আমার হবে। আমি কি কার ক্ষতি করেছি আমি জানি না। ক্ষতি করিনি বলেই হয়তো আজকে এত ভালো আছি, সুখে আছি, ভগবান আমাকে এত ভালো রেখেছে, আমি সত্যি খুব হ্যাপি আছি। ঠিক আছে, আমার না হলো না জুটলো, আমি এই সব নিয়ে আমি সত্যি কোনো কথা বাড়াতে চাই না, বা আমি কোনো কথাতেই যেতে চাই না। সবাই যে যেখানে থাক ভালো থাক, সুখে থাক, আমি আমার মতন সারা জীবন এভাবেই আমার ছোট্ট একটা সংসার নিয়ে আমি জীবন কাটিয়ে দেবো। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে ভুলবে না রঞ্জিতা দুনিয়া। আর হাসতে হবে, টেনশন না করে হাসতে হবে, হাসলে গ্ল্যামার বাড়ে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, ভালো লাগলে একটা লাইক করে দিও।